মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের এই দিনকে স্মরণ করে বিশ্বব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি। 2026 সালের মে দিবসের মূল প্রতিপাদ্য ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রমের মর্যাদা, মানসিক প্রশান্তি, ন্যায্য মজুরি এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র নিশ্চিত করা। এই উপলক্ষে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে কয়েক হাজার শ্রমিক র্যালি ও সমাবেশে অংশ নেয়। নানা ব্যানার এবং স্লোগানে তারা বর্তমান অর্থনৈতিক ও শ্রমনীতির নিন্দা জানায়। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই আত্মত্যাগের দিবসটি সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের সাথে নতুন করে সংঘাতে জড়ানোর প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প। আর ওয়াশিংটনের এমন অবস্থানের জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান, হামলা হলে জবাব হবে আরও কঠিন। এদিকে চলমান পরিস্থিতিতে প্রস্তুতি জোরদার করছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাদ্য এবং গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আদৌ কোনো শান্তি চুক্তি হবে কিনা এই নিয়ে যখন শঙ্কা চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। তবে এই নিয়ে তার প্রশাসনের কয়েকজন ছাড়া আর কেউ জানে না বলে জানান ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা তা আমি নিশ্চিত নই। তবে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটনের উপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ইরানিদের উদ্দেশ্যে দেয়া নতুন এক বার্তায় যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল ছাড়া করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরান যুদ্ধে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। সিনেটে প্রস্তাবটি 47-50 ভোটে পরাজিত হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সংকট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে ক্ষুধা এবং এমনকি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যেতে পারে। মনিরুজ্জামান বাবু, 71। মার্কিন নৌ অবরোধ মাত্র 20 দিনের মধ্যেই ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ছিল চীন, রাশিয়া ও ইউরোপকে নিয়ন্ত্রণের বৃহৎ কৌশলের অংশ। তবে তেহরান বলছে, হোয়াইট হাউস এখন বুঝতে পারছে এই পরিকল্পনা সফল হয়নি। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় আইআরজিসি আরও দাবি করে, ইরান এখন অস্থিতিশীলতা বিরোধী জোটের কেন্দ্রে পরিণত হয়েছে। এদিকে সাম্প্রতিক সংঘাতে হাজারো প্রাণহানির তথ্য প্রকাশ করেছে ইরানের বিভিন্ন সংস্থা। একই সাথে যুদ্ধবিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনাও অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন নৌ অবরোধের মধ্যে জব্দ হওয়া ইরানি কন্টেইনার জাহাজ তুস্কার 6 ক্রু সদস্য মুক্তি পেয়েছেন। তবে এখনও মার্কিন প্রশাসনের কাছে আটক রয়েছেন আরও 22 ইরানি ক্রু সদস্য। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, মুক্ত হওয়া এসব ক্রু বর্তমানে ইরানে অবস্থান করছেন। ক্রু ও তাদের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক সামরিক জবাব স্থগিত রাখা হয়েছিল বলে জানিয়েছে ইরান। একই সাথে কূটনৈতিক ও আনুষ্ঠানিক চ্যানেলে তাদের মুক্তির প্রচেষ্টা চালানো হয়। এর আগে ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী তুস্কা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় মার্কিন নৌবাহিনী। এ ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতার মেয়াদ। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একক ক্ষমতায় 60 দিনের বেশি যুদ্ধ করা যাবে না। সেই হিসেবে যুদ্ধ চালিয়ে নিতে নতুন করে অনুমতি দিতে হবে দেশটির পার্লামেন্টে। এ বিষয়ে চলছে শুনানি। ট্রাম্পের নতুন এই চ্যালেঞ্জের কথা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 1973 সালে প্রণীত ফেডারেল আইনের মূল লক্ষ্য ছিল বিদেশের মাটিতে যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব করা। এই আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরুর 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অভিহিত করতে হয়। এরপর তিনি সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারেন। তবে কংগ্রেস চাইলে আরও 30 দিন সময় বাড়াতে পারে। এর বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন পড়ে। 2 মার্চ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অভিহিত করার মাধ্যমে এই সময়সীমাটি কার্যকর হয়েছে এবং এর মেয়াদ 1 মে শেষ হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়া ট্রাম্পের জন্য বেশ কঠিন, কারণ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এই নিয়ে গভীর বিভেদ রয়েছে। গত 15 এপ্রিল প্রেসিডেন্টের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার একটি দ্বিপক্ষীয় প্রচেষ্টা 52-47 ভোটে সিনেটে ব্যর্থ হয়। তবে আসন্ন সময়সীমা ঘনিয়ে আসায় রিপাবলিকানদের মধ্যেই বিভাজন দেখা যাচ্ছে। রিপাবলিকান সিনেটর জন কার্টিস বলেছেন, তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের বেশি সময় ধরে চলমান সামরিক অভিযানকে সমর্থন করবেন না। আবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান পার্টি এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারে, তবে নিজের লক্ষ্য পূরণে ট্রাম্প বাধাগ্রস্ত হতে পারেন। এমনকি তাকে কংগ্রেসের তদন্তের মুখেও পড়তে হতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 28 ফেব্রুয়ারির যৌথ হামলাকে প্রয়োজনীয় দাবি করে ট্রাম্প বলেছেন, ইসরায়েল সহ তাদের আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ডেমোক্র্যাটরা এই যুক্তি প্রত্যাখ্যান করে এটিকে বেআইনি এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তবে 60 দিনের সময়সীমা পার হয়ে গেলেও ট্রাম্পের সামনে 3টি বিকল্প থাকবে: কংগ্রেসের অনুমোদন চাওয়া, সেনা প্রত্যাহার শুরু, অথবা 30 দিনের সময়সীমা বাড়ানো। তবে এই বর্ধিত সময়সীমা যুদ্ধ অব্যাহত রাখার অনুমতি দেয় না। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি, গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সংঘাতের সমাপ্তি ঘটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই অভিনব ব্যাখ্যা দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা এড়াতে চাইছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার মার্কিন সিনেটের শুনানির সময় একই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সাথ। তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত যুদ্ধের অবসান ঘটেছে। এই যুক্তিতে প্রশাসন দাবি করছে, 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশনের মতে 60 দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের যে আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর দরকার নেই। লেবাননের 10 কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডার। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় 60টি গ্রাম জুড়ে বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করেছে। বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এবং যা করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ বলে জানান রাফি। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন ইসরায়েলের সামরিক বাহিনী, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান তিনি। রাফি আরও বলেন, এই অঞ্চলে তাদের কাজ করে যাওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি গত 24 ঘন্টায় 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সাম্প্রতিক সংঘাতে লেবাননের দক্ষিণ সীমান্তের গ্রাম কফর কিলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অব্যাহত হামলা ও সামরিক অভিযানের কারণে গ্রামটির বেশিরভাগ বাড়িঘর ভেঙে পড়েছে এবং বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন। এখন অনেকেই দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একসময় জনবসতিপূর্ণ এই এলাকা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রাণবন্ত একটি গ্রাম ছিল কফরকিলা, তবে আজ আর কেউ নেই সেখানে। আছে শুধু ধ্বংসস্তূপ আর শূন্যতা। একটি পুরো জনপদের অস্তিত্ব যেন মুছে দিয়েছে যুদ্ধ। বৈরুতের উপকূলে একটি অস্থায়ী তাঁবুর পাশে হাতে লেখা একটি সাইনবোর্ড, কফরকিলায় আপনাকে স্বাগতম। এই ছোট বোর্ডেই টিকে আছে হারিয়ে যাওয়া গ্রামের স্মৃতিটুকু। আমাদের গ্রামটা খুব সুন্দর ছিল। ছোটবেলায় আমরা খেলতাম, একসাথে সময় কাটাতাম। আরো কত স্মৃতি, জীবনটা খুব ভালো ছিল তখন। আমাদের ঘর, পূর্বপুরুষদের বাড়ি সবকিছু শেষ হয়ে গেছে। এগুলো আর ফিরে পাওয়া যাবে না। 2023 সালের সংঘাতের পর বদলে যায় সবকিছু। হামলার সামরিক অভিযানে ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে কফরকিলা। পরে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় সবকিছু। একসময় কৃষি নির্ভর এই গ্রামে জমি, নদী আর জলপাই বাগান ঘিরেই ছিল মানুষের আনন্দ। ধর্মীয় উৎসব, পারিবারিক মিলনমেলা কিংবা বিয়ের বাড়ির আনন্দ সবই এখন কেবলই স্মৃতি। এখানকার বাস্তুচ্যুত মানুষের জীবন আটকে গেছে অস্থায়ী শিবিরে, বড়জোর একটা ফোন কলে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। ভারতের মধ্যপ্রদেশে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এখন নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন পর্যটক। বৃহস্পতিবার বার্গি বাঁধে অন্তত 29 জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেলে শুরু হয় উদ্ধার অভিযান। প্রবল বাতাসে পানি উত্তাল হয়ে ওঠায় নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় 15 জনকে। তবে নিখোঁজদের খোঁজে শুক্রবার অভিযান চালিয়ে যাচ্ছে এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন। পানির নিচে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে গৃহবন্দী হিসেবে স্থানান্তর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এর আগে সুচির আইনজীবী বলেছিলেন, মিয়ানমার সরকার তার মক্কেলের সাজার মেয়াদ 6 ভাগের 1 ভাগ কমিয়েছে। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেন, সুচির অবশিষ্ট সাজা নির্ধারিত বাসস্থানে কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে 2 জন সামরিক কর্মকর্তার সাথে তার একটি ছবিও প্রকাশিত হয়েছে। তবে এই ঘটনায় আশ্বস্ত হতে পারছেন না সুচির ছেলে কিম অ্যারিস। তিনি বিবিসিকে বলেন, তার মা বেঁচে আছেন কিনা তার কোনো প্রমাণ তার কাছে নেই। এর আগে সুচিকে শেষ দেখা গিয়েছিল 2021 সালের মে মাসে একটি আদালতে। সেনাবাহিনীর করা একটি একাধিক মামলার শুনানিতে তাকে উপস্থিত করা হয়েছে। মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমায় নিজ দেশে ফেরার সময়সীমা 30 এপ্রিল থেকে আরও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ঘোষণায় জানানো হয়, 2027 সালের 31 মে পর্যন্ত চালু থাকবে কাগজপত্রবিহীন অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। গত বছরের 19 মে কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরাতে মাইগ্রেশন রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0 চালু করে মালয়েশিয়া সরকার। চলতি বছরের 29 এপ্রিল পর্যন্ত এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সহ 112টি দেশের 2,54,000 অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন। দেশে ফেরার নির্ধারিত শেষ দিনে 30 এপ্রিলেই এই কর্মসূচির মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়ানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সালের 31 মে পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরার সুযোগ পাবেন কাগজপত্রবিহীন অভিবাসীরা। 1 বছর এক্সটেনশন দিছে, তার মানে এই না যে তাদের অপারেসি বন্ধ থাকবে। তাদের অপারেসি, তাদের এই অবৈধ লোক দেশে ফেরত পাঠানোর জন্য যত ধরনের হার্ড লাইনে যেতে হয় তারা যাবে এবং যাচ্ছে। এই সুযোগ লুফে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দেশে প্রত্যাবর্তন করুন, কারণ এই মেয়াদ শেষ হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
যা হয়তো আপনাদের জীবনকে বিপন্ন করবে। ইমিগ্রেশন বিভাগ বলছে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরতে আগ্রহীদের সংখ্যা এখনো অনেক, তাই তাদের স্বেচ্ছায় দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশ জুড়ে সাঁড়াশি অভিযানের মাধ্যমে কাগজপত্রবিহীন অভিবাসী ও তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমার আওতায় 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরলে কোনো জেল জরিমানা বা অতিরিক্ত শাস্তির মুখোমুখি হতে হয় না। তবে অভিযানে আটক হলে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন অবৈধ অভিবাসীরা। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যে সাসেক্স বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সভায় এই আহ্বান জানান বক্তারা। সোমবার ওরতিংয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভায় যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। টেলিকনফারেন্সে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এ সময় জোনাল কমিটিকে আরও শক্তিশালী ও গতিশীল করার উপরে গুরুত্ব আরোপ করা হয়। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।